নমস্কার, জনতার দরবারে, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলা এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে লাইভে রয়েছি। দীর্ঘদিন আমরা ভোটের আগে স্টুডিওয়ে জনতার দরবারে হাজির ছিলাম আমি। এবার আবার শুরু করে দিয়েছি মঙ্গলবার থেকে আপনাদের জন্য ডিজিটালে জনতার দরবার, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে লাইভে, এবং আপনারা মতামত দেবেন। দীর্ঘদিন ধরে এই 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে। তারপর থেকেই টানা পোড়েন চলছিল শপথ নিয়ে। সাধারণ মানুষের আগ্রহ আছে কি নেই আমি জানি না, কিন্তু সাধারণ মানুষের আগ্রহ বলতে বরানগর এবং ভগবানগোলার সাধারণ মানুষের আগ্রহ আছে, কারণ শপথ না নেওয়া হওয়া পর্যন্ত তারা বিধায়ক হতে পারছেন না, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। আর সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এটাই তো স্বাভাবিক। আর সাধারণ মানুষের কাছে যদি আমি ওভারঅল আপনাদের কাছে বলি, তাহলে রাজনীতি, রাজ্যপাল সংঘাত, রাজ্যপাল তেড়ে ফুড়ে উঠেছেন, রাজ্যপালের সঙ্গে বলা যায় পায়ে পা দিয়ে ঝগড়া তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের। আর সেই থেকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছে, কিন্তু রাজ্যপাল এখনো অনড়। তিনি গতকাল চিঠি পাঠিয়েছিলেন যে ডেপুটি স্পিকার, তিনি স্পিকারকে বোধহয় টলারেট করতে পারছেন না, সেই জন্য ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি শপথ বাক্য পাঠ করাবেন, এরকম ভাবে একটা চিঠি দিয়েছিলেন। যদিও আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে স্পিকার থাকতে আমি, অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় বলছেন ডেপুটি স্পিকারের ধৃষ্টতা নেই যে তাকে শপথ বাক্য পাঠ করানোর ক্ষমতা তার নেই। আজকে বিএ কমিটির বৈঠক ডাকা হলো, বিজনেস অ্যাডভাইসারি কমিটির বিধানসভায়, এবং সেখানে সিদ্ধান্ত হলো শপথ বাক্য পাঠ করানো হবে। ডেপুটি স্পিকারকে স্পিকার অনুরোধ করলেন, কিন্তু ডেপুটি স্পিকার বললেন আপনি যখন আছেন মহামান্য স্পিকার মহাশয়, আমার কোনো ধৃষ্টতা নেই, আপনি পাশ করান, আপনি শপথ বাক্য পাঠ করান। এবার তারপরে একটা কনফিডেন্স মোশন হলো, অর্থাৎ ভোটাভুটি বলা যায়। সেখানে অধিকাংশ, খুব স্বাভাবিকভাবে, কারণ বিরোধীরা বয়কট করেছে, বিধানসভা বয়কট করেছে, যার ফলে অধিকাংশের সম্মতিতে আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার এরা শপথ বাক্য পাঠ করলেন, অর্থাৎ বিধায়ক হলেন। জেতা মানেই যে বিধায়ক হয়ে গেলেন তা নয়, এতদিন তারা জয়ী প্রার্থী ছিলেন, এবার বিধায়ক হলেন। কিন্তু এই রাজ্যপাল সংঘাত, এটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে? কেন তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে একেবারে সহ্য করতে পারছে না? এই সব প্রশ্ন উঠছে। প্রথমে দেখাবো স্পিকার। আজকে এই সব হওয়ার পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, কারণ রাজ্যপাল রাষ্ট্রপতির কাছেও গিয়েছিলেন। এই সব নিয়ে রাজ্যপাল সম্বন্ধে স্পিকার কি বললেন বিমান বন্দ্যোপাধ্যায়, দেখুন আগে। আগে জানিয়ে দিয়েছি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না, আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। তাই রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই। আমার সঙ্গে রয়েছেন আপাতত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ, এবং অধ্যাপক সুকান্ত ঘোষ। আমার সঙ্গে থাকবেন কিছুক্ষণ পরেই থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি মুখপাত্র এবং বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। আমি পার্থপ্রতিম রায়ের কাছে আসবো। পার্থপ্রতিম রায়, কেন রাজ্যপালের সঙ্গে এইরকম কেন করা হচ্ছে, যে রাজ্যপাল বলছেন রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করতে, কিন্তু তোমরাই বা অনড় কেন যে রাজভবনে নয় বিধানসভাতেই? ওটা একটা রীতি প্রথা, কোনো আইন নেই যে বিধানসভায় গিয়ে শপথ বাক্য নিতে হবে, পাঠ করতে হবে। দেখুন, যেহেতু বিধানসভাটাই বিধায়কদের মূল জায়গা, তো সেখানে এসে রাজ্যপাল যদি পাঠ করেন সেখানেও অসুবিধা নেই। আমার বক্তব্য হলো, রাজ্যপাল শেষে তিনি তো রাজি হলেন যে তিনি ডেপুটি স্পিকারকে ন্যস্ত করলেন, কিন্তু এখানে একটা খুব ফ্যালাসি রয়েছে যে রাজ্যপাল কি সত্যি তার সদিচ্ছা রয়েছে যে সব বিষয়টা স্মুথলি রান হোক? না, সদিচ্ছা যদি থাকতো, যেখানে স্পিকার স্বয়ং উপস্থিত রয়েছেন, স্পিকার বাইরে যাননি, কলকাতাতেই রয়েছেন, এই বিষয়টা নিয়ে তিনি উদ্যোগ গ্রহণ করছেন বারবার, সেখানে রাজ্যপাল কি করে স্পিকারকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব ন্যস্ত করে? এই জায়গাটা থেকে কিন্তু রাজ্যপালের যে অভিসন্ধি, আমি অভিসন্ধি শব্দটা ব্যবহার করছি, যে তিনি চান না যে কোনো বিষয় খুব স্মুথলি কন্ডাক্ট হন, তিনি চান একটা সমান্তরাল প্রশাসনকে রান করিয়ে এই প্রশাসনের ভিতরে একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করা। কিন্তু অত্যন্ত সচেতন ভাবে ডেপুটি স্পিকার সঙ্গত কারণেই
তিনি তার দায়ভার, তার কর্তব্য, তার নিষ্ঠা, তার যে উপরে যিনি রয়েছেন তাকে যথাযোগ্য সম্মান জানিয়েই তিনি কিন্তু সেই দায়িত্ব নিজে না গ্রহণ করে বিধানসভার ভেতরে তারা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েই স্পিকার না, রাজ্যপাল নিয়ে আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা ছেড়ে দাও, রাজ্যপাল নিয়ে ওভারঅল এত অ্যালার্জি কেন? জগদীপ ধনখড়ও তো সেরকম ভাবেই বিভিন্ন সময়ে তোমাদেরকে ডিস্টার্ব করেছে বলে অভিযোগ, কিন্তু সেই জগদীপ ধনখড়ের সঙ্গে তোমাদের সম্পর্ক আবার ভালো হয়ে গেছে। হঠাৎ করে সিবি আনন্দ বোসের সঙ্গে প্রথমে দারুণ সম্পর্ক ছিল, বাংলা শেখানো হলো, এখন এত কেন অ্যালার্জি? দেখুন, ব্যক্তি জগদীপ ধনখড়, ব্যক্তি সিভি আনন্দ বোস সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই বা কোনো বৈরিতা নেই। আমাদের বক্তব্য হলো যে রাজ্যপাল সাংবিধানিকভাবে রাজ্যের প্রশাসনিক হেড হলেও আমরা বিশ্বাস করি রাজ্যপাল মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার নির্বাচিত যে সরকার রয়েছে তার সঙ্গে সাযুজ্য রেখে তাদের সঙ্গে পরামর্শক্রমে তিনি তার কার্যবিধিকে পরিচালনা করবেন। কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে কোথাও একটা রাজ্যপাল বিজেপির মুখপাত্রদের মতো কথা বলার চেষ্টা করছে, বিজেপি লিডারশিপের মতো আচরণ করবার চেষ্টা করছে, সমান্তরাল প্যারালাল একটা প্রশাসন পরিচালনা করবার চেষ্টা করছে, বেছে বেছে তিনি কার্যক্রম গ্রহণ করছেন এবং কোথাও জটিলতা করার একটা প্রক্রিয়ায় নিমজ্জিত রয়েছে আগের রাজ্যপাল এবং বর্তমান যিনি রাজ্যপাল রয়েছেন। আমরা দেখেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল তারা জোর করে আটকে রেখেছে। কি কারণে আটকানো হয়েছে সেটা ফেরত পাঠাচ্ছেন না, আটকে রেখেছে। এভাবে অনেক জটিলতা তৈরি হয়েছে। আজকে যেখানে আমরা দেখছি যে মব লিঞ্চিং এর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সারা রাজ্য তোলপাড়, সেখানে একটা বিল পাস হয়ে আছে কিন্তু রাজ্যপাল সেটা ফেরতও পাঠাচ্ছেন না, সেটাকে আইনে কার্যকরী করার জন্য তিনি কোনো ব্যবস্থাপনা গ্রহণ করছেন না। এটা দুর্ভাগ্যজনক। এই ধরনের বহু ঘটনা এই জায়গাটা থেকে দর্শকদের একটু মতামতটা নিই। নির্বাচন শেষ হয়ে গেলেও রাজ্য ও রাজ্যপাল সংঘাত থামানো যায়নি, এখনো থামেনি, এবং এর সমাধান সত্যি কি নেই, অবিলম্বে অমিত চ্যাটার্জি বলছেন সংবিধান পাল্টে রাজ্যপাল মনোনীত হওয়ার বদলে রাজ্যপাল পদে ভোটে জিতে আসুক। কি বলবে সুকান্ত? হ্যাঁ, এটা তো নিশ্চিতভাবে উনি বলছেন, কিন্তু সংবিধানকে পরিবর্তন করতে গেলে অ্যাকচুয়ালি ঘটনা, তিনি তো নমিনাল এক্সিকিউটিভ, কিন্তু হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য যেটা বলতে গেলে সেটা রাজ্যপালকেই বলতে হয়। কিন্তু এটাও কিন্তু ঘটনা, রাজ্যপালের কিন্তু ডিসক্রিশনারি পাওয়ারও রয়েছে, স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কিন্তু রাজ্যপাল অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতির থেকেও এগিয়ে, রাষ্ট্রপতি জরুরি অবস্থার ক্ষমতাটা বাদ দিন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি করা যায় যে নির্বাচন হয়, তাহলে নিশ্চিত আমার মনে হয় বলো আমার মনে হয় নির্বাচন যদি হয়, ওনার বক্তব্য যেটা সংবিধান সংশোধন করে সেটা করাই যেতে পারে, কিন্তু নির্বাচনের আবার একটা ব্যয়, দুজন নির্বাচিত সদস্য তারা বিধায়ক হবেন, মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু রাজ্যপাল শপথ নেওয়া নিয়ে এরকম টালবাহানা, মানে রাজ্যপালের দিক থেকে, মানে তৃণমূলের দিক থেকে অভিযোগ বা রাজ্য সরকারের দিক থেকে অভিযোগ, রাজ্যপালের এই ভূমিকা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, সত্যি রাজ্যপালের যে এই নৈর্থক ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, কারণ সংসদীয় গণতন্ত্রে নাম সর্বস্ব প্রধান হলেও তার কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি যে টালবাহানাটা করলেন এবং তিনি ডেপুটি স্পিকারকে দায়ভার সঁপে দিলেন, এটা হতে পারে কারণ স্পিকার, একটু আগেই পার্থদা বলছিলেন যে তিনি তো স্টেশনে আছেন, তার কোনো সমস্যা নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, মব লিঞ্চিং এর কিন্তু সেই ফাইলটা, যেটা বিলটা, সেটাও কিন্তু আটকে আছে, এটা কিন্তু সত্যি ঘটনা, এবং তুমি কিন্তু এর আগেও এই বিষয়ে মব লিঞ্চিং নিয়ে করেছিলে। সুতরাং আমার মনে হয় রাজ্যপাল সেই যে নিজের যে জায়গাটা, সিভি আনন্দ বোস একাডেমিক্যালি খুব সাউন্ড, আমি এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সার্বিকভাবে যখন কার্যক্ষেত্রে একজন প্রকৃত শাসকের সাথে পায়ে পা মিলিয়ে কাজ করার যখনই সমস্যা হচ্ছে, তখন কিন্তু একটা ইগো ক্ল্যাশ চলে আসছে, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তাহলে কিন্তু এই যে যারা ভোটে জিতে, আমি লাস্ট কথা বলবো, ভোটে জিতে যারা এলেন তাদের এতদিন অপেক্ষা করা মানে তারা সেই জায়গায় গিয়ে কিন্তু মানুষের সাথে যুক্ত হতে পারছেন না। তবে এটাও আমি বলবো যে অবস্থান করেছেন যারা বিধায়করা রয়েছেন, এই অবস্থানটা দেখতেও কিন্তু আমরা অভ্যস্ত নই, যেটা দেখলাম সারা পৃথিবী দেখলো এবং সারা ভারতবর্ষই। ওকে এবার কুণাল ঘোষের বক্তব্য দেখাবো। কুণাল ঘোষও আক্রমণ করেছেন রাজ্যপালকে,
যেরকম করে থাকেন তৃণমূল মুখপাত্র, অন্যতম প্রধান মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন দেখুন। দুই বিধায়কের যে শপথ হয়েছে তা পুরোপুরি বৈধ, সাংবিধানিক এবং আইন ও রীতি মেনে ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন। এতদিন ঝুলিয়ে রেখেছিলেন কেন? বিশেষ অধিবেশন চলছিল, উপাধ্যক্ষ তাঁর বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন। রাজ্যপাল, তাকে আমরা বারবার বলেছি আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাদ। আটকে রাখতে গেছিলেন, দেরি করাতে গেছিলেন। নবনির্বাচিত দুই বিধায়কের যে শপথ হয়েছে তা পুরোপুরি বৈধ, সাংবিধানিক এবং আইন ও রীতি মেনে ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন। এতদিন ঝুলিয়ে রেখেছিলেন কেন? বিশেষ অধিবেশন চলছিল, উপাধ্যক্ষ তাঁর বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন। রাজ্যপাল, তাকে আমরা বারবার বলেছি আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাদ। আটকে রাখতে গেছিলেন, দেরি করাতে গেছিলেন। পার্থ, এইরকম কেন পার্থ? এইখানে যদি দুপক্ষের মধ্যে মিলমিশ না হয় তাহলে তো প্রবলেমটা রাজ্য সরকারের কিছু নেই। আমার মনে হয় প্রবলেমটা তো সাধারণ মানুষের। বিভিন্ন ক্ষেত্রে এই যে গণপিটুনি বিল একটা উদাহরণ। আজকে তো সত্যি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আজকে ভবানী ভবনে বিরাট বৈঠক হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, গণপিটুনি থেকে আরম্ভ করে ডাকাতি থেকে আরম্ভ করে। সেখানে রাজ্যপালের সঙ্গে কোথাও একটা রাস্তা কি বের করা যায় না সম্পর্ক ভালো করার? দেখুন, ইচ্ছাকৃতভাবে রাজ্যপাল যদি একটা এইরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করে, এটা দুর্ভাগ্যজনক। কারণ বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে আলোচনার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু বিশেষ কিছু ঘটনা বা রাজ্যপালের একদম চরম সংঘাতে যাওয়ার যে রাস্তা তিনি গ্রহণ করেছেন সেটা একবারই বাঞ্ছনীয় নয়। এর কারণ কি আমরা জানি না, হয়তো ব্যক্তিগত কোনো কারণ আছে। তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নমিনেটেড, তো স্বাভাবিকভাবে সেখানে দৃষ্টি দেওয়া বা সেখানে দৃষ্টি আকর্ষণ করার কোনো তার ব্যাকুলতা রয়েছে কিনা, কিংবা কোনো পদমর্যাদার আপলিফমেন্ট ভবিষ্যতে করার প্রয়োজনীয়তা আছে কিনা, সেই নিরিখে তিনি করছেন কিনা, কিংবা তাকে পলিটিক্যালি কেউ কেউ বলে বা নির্ধারিত করে দিচ্ছে কিনা যে এই ধরনের অসহযোগিতা একটা রাজ্য সরকার। বিজেপির দিকে আঙুল তুলছো, কেউ কেউ বলছো। বিজেপির দিকে কেউ কেউ না, একদম পার্টিকুলার বলছি, কেন্দ্রের যে বিজেপি সরকার রয়েছে বা তাদের নেতৃত্ব রয়েছে তাদের কোনো অঙ্গুলি লেখন আছে কিনা, এই জায়গাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। কারণ বাংলাকে বিভিন্নভাবে যেভাবে বাংলাকে চক্রান্ত করা হচ্ছে, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, তার এগুলো উদাহরণ কিনা। না হলে একজন রাজ্যপাল কেন একটা গুরুত্বপূর্ণ বিল এতদিন আটকে রাখবেন, কোনো নোট দিচ্ছেন না, ফেরত পাঠাচ্ছেন না, বা তার কোনো বক্তব্য আছে কিনা সেই বিষয়টা না জানিয়ে? তিনি তো বলেছেন, তিনি বলেছেন যে রাজ্যের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তিনি বলেছেন রাজ্যের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে কিছু বিষয়ে, সেই ব্যাখ্যা রাজ্য দিচ্ছে না। একদমই ভুল কথা। কারণ রাজ্যের কাছে ব্যাখ্যা, রাজ্যের তো প্রভিশন রয়েছে আবার সেটাকে পুনরায় পাঠিয়ে দেওয়ার এবং সই করানো, কিন্তু এ ধরনের কোনো ঘটনা হয়েছে বলে আমাদের কাছে জানা নেই। তিনি ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন বিলগুলোকে ফেলে রেখেছেন, জাস্ট ফেলে রেখেছেন একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করবার জন্য। আজকে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন দেখাবো। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বরানগরে তৃণমূল প্রার্থী। তিনি জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়ে। তিনিও ধর্নায় বসেছিলেন রেয়াত হোসেন সরকারের সঙ্গে। তিনি কি বললেন দেখুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই, এবং আমাদের অনারেবল স্পিকারকে, আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে শপথ বাক্য পাঠ করলাম, সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি। না, উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে, কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি, তাই যেতে চাইলেই তো আর ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নয়। আমরা 7 দিন ধরে দেখেছি, উনি মন থেকেই আমাকে আশীর্বাদ করে দেন। এটা বৈধ কিনা, এই যে নির্বাচন, এই যে শপথটা হলো, সেটা বৈধ কিনা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজকে দুই
প্রার্থীকে নিয়ে, জয়ী প্রার্থীকে নিয়ে, বা পরবর্তী সময়ে শপথ নেওয়ার পরে দুই বিধায়ককে নিয়ে তিনি সাংবাদিক বৈঠকে বসেছিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করেই আজকে বিধানসভায় শপথ হয়েছে। কিন্তু যেহেতু স্পিকারের খবরটা পাওয়া গিয়েছিল আজকে সকালে, হলো ডেপুটি স্পিকার পেয়েছিলেন, ডেপুটি স্পিকার বিধানসভায় স্পিকার সেই কথা উল্লেখ করেন যে রাজ্যপাল এই চিঠি দিয়েছেন, ডেপুটি স্পিকারকে বলেন এবার আপনি বলুন। তখন ডেপুটি স্পিকার বলেন যে আজ পর্যন্ত স্পিকারের উপস্থিতিতে কখনো ডেপুটি স্পিকার কাউকে শপথ বাক্য পাঠ করাতে পারে না, এটা সব স্পিকারের কাছে বিশেষভাবে অপমানজনক, সেই জন্য তিনি দিতে পারবেন না। তিনি রিকোয়েস্ট করেন স্পিকারকে যে আপনি দিন, ওদের শপথ বাক্য পাঠ করেন। সেই মতো ওরা আজকে শপথ বাক্য পাঠ করেছেন এবং স্পিকার সেটা করিয়েছেন। যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের যে শপথ, সেই শপথ নিয়ে কি বললেন? বলেছেন সেই জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি। তিনি ডেপুটি স্পিকার কি দায়িত্ব দিয়েছেন যে তাহলে আপনি পেখারা করুন। তখন ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো শপথ বাক্য পাঠ করাতে পারে না, এটা স্পিকারের কাছে একটা ঘোরতর অসম্মানজনক ব্যাপার। স্পিকার ব্যক্তি বড় কথা না, স্পিকার পদটা কি বিরাট। স্পিকারকে তিনি বলেছেন যে আমি অসম্মান আপনাকে করতে পারবো না, আপনি তাদের শপথ বাক্য পাঠ করান। অ্যাকর্ডিংলি উনি করেছেন। আমি সুকান্তর কাছে যাব। সুকান্ত, সত্যি কি এটা কোনো অপমান, ইচ্ছাকৃত অপমান বলেই মনে হচ্ছে?